স্টুডিওতে আছেন নিয়ন মুহাইমিন, যাচ্ছি তার কাছে। নিয়ন, 2014 সালে ব্রাজিলকে নাকানি চুবানি খাওয়া জার্মানির খেলা আজ, সেই সঙ্গে 2014 সালে কিন্তু আর্জেন্টিনা ফাইনালে গিয়ে সেই জার্মানির কাছেই হেরেছিল। কিন্তু ধীরে ধীরে যেটা আমরা দেখছি যে 2018, 2022 আসরে তারা কিন্তু তাদের সেই শক্তিশালী তকমাটা ধরে রাখতে পারেনি। আজকে কি হবে আসলে আপনার মনে হচ্ছে? আজকের ম্যাচ নিয়ে পরে কথা বলি, আপনার সঙ্গে আগে জার্মানির বিষয়ে একটা ব্যাপার আসি। বিশ্বকাপ ফুটবল মানে এইটা বললে আপনার মাথায় প্রথম কি স্মৃতি আসে? আমি আপনাকে একটু হিন্ট দেই। যেমন ধরেন, আমি যদি বিশ্বকাপ ফুটবলের কথা চিন্তা করি, তাহলে আমার প্রথম মাথায় আসে 94-এ পনিটেইলে রবার্তো বেজিও কিক করলো, বলটা মিস হলো, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন। মানে আমি বিশ্বকাপ বলতে এটাকেই আসলে ড্রিম হিসেবে আমি এখনো চোখের সামনে আমার ভাসে। আপনি কিভাবে বিশ্বকাপ ফুটবলটাকে রিলেট করেন? আমার কাছেও তো বিশ্বকাপ মানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, পর্তুগাল। আমরা যারা ফুটবল বিশ্বকাপ দেখে আসছি ছোটবেলা থেকে, তাদের কাছে এই নামগুলো কিন্তু একটা বড় নাম। স্পেসিফিক করে যদি জিজ্ঞেস করি, মানে কাকে? যেমন আমি ব্রাজিলের ফুটবল দেখে, যেমন আর্জেন্টিনার ফ্যান, এই কথাটাই মানে বাংলাদেশে আসলে ব্রাজিল আর্জেন্টিনা মানেই আসলে ফুটবল বিশ্বকাপ। এরপরে আমরা আসলে জার্মানি, স্পেন আর ফ্রান্স অনেক টিমকে নিয়ে হয়তো আলোচনা করতে পারি, কিন্তু সেই লেভেলের হাই ভোল্টেজ বা মানুষের ভেতরে হাইপ আমরা আসলে তুলতে পারি না। এই যে কারণেই বলছিলাম যে জার্মানির আজকের যে রাতের ম্যাচটা, জার্মানির আজকে আসলে জার্মানি বিশ্বকাপ শুরু করছে, কিন্তু আপনি দেখেন গতকালকে যখন ব্রাজিল শুরু করবে, হাইপটাই অন্যরকম ছিল, আলোচনা, আয়োজন সবকিছু নিয়ে। কিন্তু আজকে জার্মানিকে নিয়ে একটু যেন সবকিছু স্তীমিত। অনেকে আসলে মজা করে বলছে যে জার্মানির ইতিহাসটা রাজকীয়, কিন্তু বর্তমানটা খুব মলিন। এই কারণে হয়তোবা জার্মানিকে নিয়ে সেই হাইপটা নেই। আমি কারণটাই বলছি যে ডেভিড বনাম গলিয়াথের লড়াই, এটা অনেকে নেগেটিভ ভাবে নিতে পারেন যে জার্মানিকে কেন গলিয়াথের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে তুলনাটা হওয়ার মতোই। একদিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অভিজ্ঞতায় ঠাসা জার্মানি, আর অন্যদিকে আয়তন আর জনসংখ্যার দিক দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় ইতিহাসের সবচেয়ে ছোট দেশ কুরাসাও। এবারই প্রথম আসলে তারা বিশ্বকাপে সুযোগ পেয়েছে, এবং কিভাবে পেয়েছে সেটাও আমরা জানি, দুর্দান্তভাবে। মানে জয়ের সম্ভাবনা যেখানে বলা হচ্ছে 9.3%, কিন্তু আমরা যদি বাছাই করবে তাদের ফর্মটা দেখি, কুরাসাও সর্বোচ্চটা 28টা গোল করেছে তাদের ক্যারিবিয়ান জায়গা থেকে। কোনো ম্যাচই হারেনি। হ্যাঁ, শুধু হারেনি তাই না, মানে 28টা গোল করেছে। তাদের যেই রিজিয়ন ছিল সেই রিজিয়ন থেকে তারা সর্বোচ্চ গোল করেছে। মানে একেবারে হেলায় ফেলায় জার্মানি জিতে যাবে বা জার্মানি উড়িয়ে দেবে, ব্যাপারটা এরকম আসলে চিন্তা করা উচিত না। কুরাসাওয়ের কিন্তু আজকে হারানোর কিছুই নেই। তারা যদি ব্রাজিলের কাছে একটু কম ব্যবধানেও জিতে, সেটাও তাদের কাছে একটা বাড়তি পাওনা হবে। মানে আমি দ্বিতীয় কার্ডটা যদি দেখি, আমার আসলে এই কথাটাই বলছি বারবার যে জার্মানির জন্য আসলে এটা অতীত গৌরব পুনরুদ্ধারের মিশন। মানে গত 2 আসরে 18 আর 22-এ তারা প্রথম পর্ব থেকে বাদ পড়েছে। শুধু বাদ পড়েনি, প্রথম দুটো ম্যাচেই তারা মানে দুটো বিশ্বকাপেই তারা প্রথম ম্যাচগুলোও হেরেছে, একটা মেক্সিকোর কাছে আর একটা জাপানের কাছে। যদিও ইউরোর প্রথম ম্যাচটা তারা হারবার পরে আবার সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেরত এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মানে জার্মানি যেভাবে শুরু করবার কথা, সেভাবে যদি শুরু করতে পারে, কুরাসাওকে আসলে উড়িয়ে দেবে। আর কুরাসাওকে যদি কোনো কারণে জার্মানি মিস করে, তাহলে এই বিশ্বকাপে যে জার্মানির জন্য খুব খারাপ কিছু আছে সামনে, মানে 2018 আর 22-এর স্মৃতি, সেটা আসলে বলাই যায়। জাপান গতবারে যেমন হারিয়ে দিল, এটা কিন্তু খুবই একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এবারও আসলে সেটা হয় নাকি সেটা দেখো। ফুটবলে অ্যাক্সিডেন্ট বলে আসলে কিছু নেই। দিন শেষে 90 মিনিটের খেলা, কাগজে কলমের হিসেব দিয়ে আসলে ফুটবল খেলা যায় না। 90 মিনিট মাঠে যারা খেলবে তারা দিন শেষে জয় পাবে, সেটা যে কোনো দল হোক। ওই বড় দল ছোট দল আসলে সব কাগজে কলমের তকমা। হ্যাঁ, বড় বড় সুপারস্টাররা হয়তো বা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু দিন শেষে ওই তো 11 জনকে মাঠে পারফর্ম করতে হবে। তবে আমরা আসলে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন যত কিছু নিয়ে তর্ক করি, বা জার্মানি কুরাসাও ম্যাচ নিয়ে, জার্মানরা জার্মানি নিয়ে কি ভাবছে সেটা মনে হয় বেশি জানা প্রয়োজন। জার্মানিতে আছেন আমাদের সহকর্মী বিটু বড়ুয়া, দেখে আসি সেখানের অবস্থা আর কি। বিটু, 2014 সালের যে বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে, তার সুখস্মৃতি নিয়ে, অর্থাৎ তারপরে আরো দুটো বিশ্বকাপ হয়েছে, কিন্তু সেই দুটো বিশ্বকাপে যে প্রত্যাশা মতো পারফরমেন্স কিংবা খেলার যে ব্যাপারটা, জার্মান জাতীয় দল সেটি আসলে খেলতে পারেনি, যার কারণে প্রত্যাশা মতো না খেলার ফলে 2014 সালের যে সুখস্মৃতি রয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে 2026-এর ফুটবল বিশ্বকাপের যে মিশন সেটি শুরু করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম জাতীয় এবং অন্যতম ফুটবল জাতি যে দেশটিকে বলা হয় সেটি হচ্ছে জার্মানি। জার্মানি আজকে হারানোর যেমন কিছু নাই, তেমনি শুরু থেকেই সর্বোচ্চ উজাড় করে দিয়ে কুরাসাও যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপের বিরুদ্ধে কিন্তু লড়াই করে জিততেই হবে। পুরো 90 মিনিটের খেলা
শুরুর দিকে অর্থাৎ প্রথম রাউন্ডেই যেন কোনো রকম অঘটন না ঘটে, সে কারণে আসলে জার্মান জাতীয় দলকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে অনেকদিন পর অর্থাৎ 2 বছর আগে জাতীয় দলের যে ফুটবলার 124টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি জার্মানির হয়ে, সেই গোলকিপার যিনি আসলে বেস্ট অর্থাৎ সেরা একজন গোলরক্ষক হয়েছিলেন ফিফা থেকে এবং গ্লাভসও পেয়েছিলেন, সেই মানুয়েল নয়্যার ফিরেছেন এবং তার ফেরার ফলে জার্মানির যে শক্তি, সেই শক্তিটা আজকে অটুট থাকবে বলে আশা করছেন অনেকে। যদিও ডেভিড রাউম অর্থাৎ যদি আমরা মাঠের দিকে তাকাই, সেখানে ডেভিড রাউমের আজকে না খেলার সম্ভাবনাটা আমরা শুনতে পেয়েছি কিছুক্ষণ আগে, সেই ক্ষেত্রে সেখানে আসলে ব্রাউনের খেলার সম্ভাবনা রয়েছে। আমরা যে মানুয়েল নয়্যারের কথা বলছি, সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আশা করছি এবং জার্মান ফুটবল দল আশা করছে, ইউলিয়ান নাগলসমান তিনি আসলে দীর্ঘদিন ধরে অর্থাৎ 2014 সালের পরে জার্মান ফুটবল দল একরকম যে বড়সড় যে টুর্নামেন্ট গুলো হয় সেখান থেকে হারিয়ে গিয়েছিল, সেখান থেকে তিনি জাতীয় দলকে ফিরিয়ে এনেছেন এবং সেখানে নৈতিকতা এবং চরিত্র সবকিছু দিয়ে জার্মান ফুটবল দলকে আবারও একত্রিত করার চেষ্টা করেছেন। সকাল থেকে পুরো জার্মানি জুড়ে আসলে বৃষ্টি হচ্ছে, বার্লিনেও তাই, সকাল থেকে আসলে কাউকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে জাতীয় দলের ফুটবল খেলা শুরু হবে, অর্থাৎ এই খেলার আগেই যাতে বৃষ্টি থেমে যায় এবং সবাই মিলে যাতে জার্মান ফুটবল দলের সাফল্য দেখতে পারে, সেই আশাটাই আমরা বার্লিন থেকে করছি। তো এই ছিল আমার কাছে জার্মান জাতীয় দলের আজকে যে ফুটবল মিশন শুরু হচ্ছে তার সর্বশেষ। ধন্যবাদ বিটু। মালিয়া, জার্মানি নিয়ে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আপনাকে শেষ করি। আজকের মূল লড়াইটা আসলে মাঠের চেয়ে বেশি মনে হয় ডাগ আউটে হবে। আপনার সঙ্গে আমি নিউজের আগেই কথা বলছিলাম, ডিক অ্যাডভোকেট আর হুলিয়ান নাগলসম্যান দুজনের বয়সের পরিবর্তন মানে ডিফারেন্সটা প্রায় 39 বছর। মানে পৃথিবীর ইতিহাসে মনে কোনো ফুটবল ম্যাচ হয়নি দুই কোচের অভিজ্ঞতা এবং বয়স এতটা ফারাক নিয়ে। আসলে জার্মান কোচের অভিজ্ঞতা বয়স 38 হলেও কোচিং এর অভিজ্ঞতা কিন্তু 10 বছরের। বায়ার্ন মিউনিখের মতো একটা দলকে সে কোচিং করে এসেছে। মানে নাগলসম্যানের ক্লাব ক্যারিয়ার, ন্যাশনাল টিম ক্যারিয়ার সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত, বাট ডিক অ্যাডভোকেট অবশ্যই মাস্টারপিস। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিয়ন মুহাইমিন।